এবার আমরা আর একটা জিনিস পড়ব, সেটা হচ্ছে মানে দিস ইজ বেসিক্যালি আনাদার সাব টপিক, আমি টপিকও বলবো না, সেটা হচ্ছে যে হিট ক্যাপাসিটি। যার বাংলাটা তাপ ধারকতা বলে, অন্য টার্মেও লিখে বাট মোটামুটি। তো প্রথমে যখন এই যে থার্মোডাইনামিক্সের ইতিহাস, সেটা কিন্তু একটা দীর্ঘ সময়ের ইতিহাস, এবং ইনিশিয়ালি যখন থার্মোডাইনামিক্স স্টার্ট হয়, এই যে হিট ক্যাপাসিটির যে কনসেপ্ট যখন জেনারেট করছে, সেই সময় মূলত যারা কাজ করতেন তারা একেবারেই প্রথমে, সেটা আজও তাই, কিন্তু এখন যেহেতু অনেক বেশি সফিস্টিকেশন এসছে ইনস্ট্রুমেন্টেশন সেক্টরে, ফলত সেই ব্যাপারটা হয়তো অনেক কম, কিন্তু আগে একেবারেই মানে একদম ডেইলি লাইফ প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সগুলোর সঙ্গে ট্যাগ করে করেই থার্মোডাইনামিক্সের কিন্তু বহু বেসিক থিওরি সেই এক্সপিরিয়েন্সের সাথে ট্যাগ করেই পরবর্তীকালে এক্সপ্লেন হয়েছে। সেরকমই একটা জায়গা হচ্ছে এই তাপ ধারকতা বা হিট ক্যাপাসিটি। তো হোয়াট আওয়ার ডেইলি লাইফ এক্সপিরিয়েন্স সাজেস্ট অ্যান্ড সেজ অ্যাবাউট দিস, আমরা দেখি যে আমাদের ডেইলি লাইফ এক্সপিরিয়েন্স যেটা আমরা ছোট থেকেই দেখি যে ইফ উই heat a body, its temperature is raised up, right? যদি একটা বস্তুকে আমরা উত্তপ্ত করি, ওর উষ্ণতা বাড়ে, কমন এক্সপিরিয়েন্স আমরা দেখেছি। আর যদি রিভার্সটা করি, if we cool a body, ঠান্ডা করা হয় যদি একটা সাবস্ট্যান্সকে, তাহলে কি হবে? its temperature comes down, কমে যায়। তো এই যে এক্সপিরিয়েন্সটা, সেখান থেকে যেটা প্রথম কনক্লুড করা হয় যে টেম্পারেচার বাড়া বা কমা, এই যে বিষয়টা, সেটা কার উপর ডিপেন্ড করছে বা কার সাথে সমানুপাতিক হচ্ছে? প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলছে যত বেশি হিট দেওয়া হচ্ছে টেম্পারেচার তত বাড়ছে, যত হিট কম দেওয়া হচ্ছে টেম্পারেচার তত কম বাড়ছে। যদি এইটা হয়, তাহলে তো ম্যাথমেটিক্যালি সেটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি, যদি প্রোভাইডেড হিটটাকে আমি কিউ দিয়ে দেখাই এবং চেঞ্জ ইন টেম্পারেচার সেটা যদি ডেল্টা টি হয়, তাহলে আমি বলতে পারবো যে কিউ ইজ প্রপোর্শনাল টু ডেল্টা টি। এখন এই প্রপোর্শনালটাকে আমাকে যখন ইকুয়ালাইজ করতে হবে, তখন আমাকে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে। সেটা আমি কনস্ট্যান্টটাকে সি বলবো, সি ইন্টু ডেল্টা টি। এবার এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দিয়ে গুণ করলাম, এই সিটাই কিন্তু হয়ে যায় বেসিক্যালি হিট ক্যাপাসিটি। তোমার বক্তব্য হচ্ছে যে একটা ফিজিক্সের একটা টার্ম আমি যখন পড়বো হিট ক্যাপাসিটি বা তাপ ধারকতা, তখন সেটা ফিজিক্যালি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমাকে কিভাবে ইন্টারপ্রেট করতে শেখাবে যে তাপ ধারকতা বা হিট ক্যাপাসিটি বিষয়টাকে আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের সঙ্গে ট্যাগ করার চেষ্টা করব। সেই ট্যাগিংটা কীরকম? ট্যাগিংটা এরকম, আমি দুটো কন্ডিশন কনসিডার করছি। এটা ধরে নিলাম একটা এরকম ভেসেল রয়েছে, তাতে ওয়াটার রয়েছে, এবং আর একটা ওরকম ভেসেল রয়েছে, তাতে সেম অ্যামাউন্টে আমরা তেল নিয়েছি, অয়েল। এবার ওয়াটারের ইনিশিয়াল টেম্পারেচার, প্রাথমিক উষ্ণতা, এবং এই যে তেল অয়েল, তার যে ইনিশিয়াল টেম্পারেচার, দুটো সেম। এই অবস্থায় যেটা করা হলো, আমি বাইরে থেকে প্রোভাইড করছি হিট, এবং
যে হিটটা প্রোভাইড করছি সেটা দুটো ক্ষেত্রেই সেম হিট প্রোভাইড করছে। তাহলে এটার ক্ষেত্রেও যদি আমি কিউ হিট প্রোভাইড করি, এটার ক্ষেত্রেও কিউ হিট প্রোভাইড করি। তাই যদি হয় তাহলে আমি যদি কিউ ইজ প্রপোর্শনাল টু ডেল্টা টি পেয়েছি, দুটোর টেম্পারেচার ইনিশিয়ালটা সেম রয়েছে, আমি কিউ দুটোয় যা প্রোভাইড করেছি সেই দুটো সেম, তাহলে ফাইনাল যে টেম্পারেচার দুটোরই সেম হওয়ার কথা ছিল। আমি বলছি যে কীভাবে জিনিসগুলোকে আমি ট্যাগ করবো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের সাথে, কিন্তু এটা আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে সবাই মোরাললেস দেখেছি বা বুঝতে পারছি যে এখানে কিন্তু টেম্পারেচারটা ফাইনালি যদিও একই হিট প্রোভাইড করা হচ্ছে, কিন্তু অনেক বেশি গরম হবে তেলটা, অয়েল অনেক বেশি গরম হবে, ওয়াটার গরম হবে অনেক কম। মানে ওয়াটারের কিন্তু ফাইনাল টেম্পারেচারটা অনেক কমে যাবে রাদার দ্যান এটা। কেন সেটা হবে? এবার আমি এই ইকুয়েশনটা পেয়েছি, এই ইকুয়েশনটা পাওয়ার পর আমি এটা তো এখান থেকে বলতে পারি যে ডেল্টা টি ইকুয়ালস টু কি হচ্ছে না কিউ বাই সি। আমি এই ওয়াটার আর অয়েলের কেসটা কনসিডার করছি, কিউ পার্টটা দুটো ক্ষেত্রেই আমি সমান প্রোভাইড করেছি এক্সটার্নালি, তাহলে ইট উইল এন্টায়ারলি ডিপেন্ড অন দ্য ভ্যালু অফ সি। তো যার সি ভ্যালুটা যত বেশি হবে তার ডেল্টা টি ভ্যালুটা তত কম হবে। C of water is much higher than C of oil, মানে এর হিট ক্যাপাসিটি ওয়াটারের অনেক বেশি হয় অয়েলের হিট ক্যাপাসিটি থেকে, সেই জন্য ডেল্টা টিটা ওয়াটারের অনেক বেশি হয়, অয়েলের মানে ওয়াটারের অনেক কম হয়, অয়েলের অনেক বেশি হয়, মানে ফাইনাল যে টেম্পারেচারটা সেটা অয়েলের অনেক বেড়ে যায়, ওয়াটারের কম হয়। হিট ক্যাপাসিটি ওয়াটারের বেশি, এটা আমরা বুঝতে পারবো। ওয়াটারের বেশি হিট ক্যাপাসিটি বলতে কি বোঝাচ্ছে? এটাই বোঝাচ্ছে ওয়াটার যদি একটা সাবস্ট্যান্স থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করে, তাহলে সেই হিটটাকে ও হিট এই এনার্জি ফর্মে স্টোর করে রাখার ক্যাপাসিটিটা অনেক বেশি। হিট ক্যাপাসিটি ওয়াটারের বেশি, এটা আরেকবার আমি রিপিট করছি যাতে প্র্যাকটিক্যালের সঙ্গে আমরা ধারণাটাকে মার্জ করতে পারি। তো তাহলে এই যেহেতু আমরা দেখলাম যে ওয়াটারের হিট ক্যাপাসিটি অনেক বেশি অয়েলের থেকে, তার মানে একই পরিমাণ হিটকে একই পরিমাণ ওয়াটার রাদার দ্যান সেম অ্যামাউন্ট অফ অয়েল অনেক বেশি টাইম ধরে স্টোর করে রাখার ক্যাপাসিটি রয়েছে। কিভাবে স্টোর করে রাখার না, অ্যাজ ফর্ম অফ আ এনার্জি, যে এনার্জিটা তখনও টেম্পারেচারে মানে টেম্পারেচারে কনভার্ট হয়ে টেম্পারেচারটাকে বাড়াচ্ছে না, সেই ফরম্যাটে মানে হিটটাকে হিট ফরম্যাটে ও কনজিউম করে রাখছে অনেক বেশি সময় ধরে, তারপর খুব স্লোলি সেই হিটটাকে রিলিজ করে টেম্পারেচারটা ইনক্রিজ করে। যেহেতু অনেকক্ষণ বেশি সময় ধরে হিটটাকেও কনজিউম করে রাখতে পারে, হিটটা কনজিউম করে রাখার ক্যাপাসিটি অনেক বেশি, সেই জন্য ওখানে টেম্পারেচারটা অনেক স্লোলি বাড়ে। তো এই হচ্ছে হিট ক্যাপাসিটির বেসিক জায়গা। এবার যে থার্মোডাইনামিক্যাল প্রসেসগুলো রয়েছে তাদের হিট ক্যাপাসিটিগুলো কীরকম হয় সেই সম্পর্কে একটু আইডিয়া দেখে নেওয়া। তো প্রথমে আমরা দেখব যে হিট ক্যাপাসিটি আমরা ক্যালকুলেট করছি কার ক্ষেত্রে। এক নাম্বার কেসটা দেখছি ফর আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল মানে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, অর্থাৎ যেখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে। তো আমরা প্রথমে এখান থেকে ডেরিভেশনটা শুরু করেছিলাম, কিউ ইজ প্রপোর্শনাল টু ডেল্টা টি। সেখান থেকে ইকুয়ালাইজ করতে গিয়ে আমি যেটা দিয়ে মাল্টিপ্লাই করছি সেটাই হিট ক্যাপাসিটি বললাম। এবার তাহলে সি ইকুয়ালস টু কিউ বাই ডেল্টা টি। এখন যেহেতু টেম্পারেচারটা কনস্ট্যান্ট আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে, তাহলে সেখানে ডেল্টা টি ইকুয়ালস টু 0 হবে। তো ডেল্টা টিটা যদি 0 হয়ে যায় তাহলে যে কোনো আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে তার হিট ক্যাপাসিটিটা হয়ে যায় ইনফাইনাইট।
তার মানে ইনফাইনাইট হিট ক্যাপাসিটি বলতে আইসোথার্মাল মানে প্র্যাকটিক্যালি কি বোঝাচ্ছে তাহলে? সেটা এটাই বোঝাচ্ছে যে ডেল্টা টি জিরো, তার মানে এটা বোঝাচ্ছে যে প্র্যাকটিক্যালি ওটার টেম্পারেচারটা কখনোই চেঞ্জ হচ্ছে না। হিট ক্যাপাসিটি বলতে বোঝায় যে 1 ইউনিট তোকে ইনক্রিজ করতে হবে টেম্পারেচারটা, 1 কেলভিন ইনক্রিজ করতে হবে টেম্পারেচার। তো সেই ইনক্রিমেন্টটা যদি কিছুভাবেই না হয় তাহলে আমি বলতে পারি যদি ইনক্রিমেন্ট হতো অ্যাজ ইফ, তাহলে একটা হিউজ অ্যামাউন্টে হিট লাগতো, সেই হিউজ অ্যামাউন্ট অফ হিটটা ইনফাইনাইট অ্যামাউন্ট অফ হিট, সেটাই হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স, তাৎপর্যটা কেন ইনফাইনাইট হচ্ছে। নেক্সট আর একটা জিনিস আমাকে দেখে নিতে হবে, সেটা হচ্ছে যে আইসোথার্মাল প্রসেসের পর আমরা দেখব ফর এটা কেস 2 নেব। কেস 2টা আমরা নিই অ্যাডিয়াবেটিক প্রসেস। ফর অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক মানে হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে আমরা জানি যেখানে হিট এক্সচেঞ্জটা হয় না, মানে কিউটা জিরো, তাহলে অবভিয়াসলি সি ইকুয়ালস টু কিউ বাই ডেল্টা টি যদি হয়, কিউ পার্টটা যেখানে জিরো হয়ে যাবে তার সিটা জিরো হবে। তার মানে খেয়াল রাখতে হবে যে কোনো রুদ্ধতাপ প্রক্রিয়ায়, যে কোনো অ্যাডিয়াবেটিক প্রসেসে যদি আমাকে বলে হিট ক্যাপাসিটি কত, তাহলে সেটা হবে জিরো। নেক্সট আমরা কেস 3 দেখব, সেটা হচ্ছে ফর আইসোবারিক প্রসেস, মানে সমচাপ প্রক্রিয়া। এটাকে আলাদা করে ডেজিগনেট করে সিপি দিয়ে, এর ভ্যালু ক্যালকুলেশন আমরা দেখব। আর 4 নাম্বার কেসটা হচ্ছে ফর আইসোকোরিক প্রসেস, মানে সম আয়তনিক প্রক্রিয়া। এখানে পিটা কনস্ট্যান্ট থাকে আর এখানে সম আয়তনিক প্রক্রিয়া মানে ভলিউমটা কনস্ট্যান্ট থাকে, সেটাকে ডেজিগনেট করে সিবি দিয়ে, এর ভ্যালু ক্যালকুলেশনগুলো আমরা দেখব। এবং আমরা আর একটা জিনিস আমি প্রথমে যখন পড়াচ্ছি আমি জাস্ট মানে বেসিক জিনিসটা বোঝানোর উপরই স্ট্রেস দিয়েছি আজকের ক্লাসে, কিন্তু তাও স্টিল আমাদের ডেফিনেশন এবং একটু একটু ভাগ আমার মনে হয় সেটা দেখে রাখা ভালো, তাহলে পুরো ওভারঅল জিনিসটা কভার আপ হয়ে যায়। তো হিট ক্যাপাসিটি আমাকে মাথায় রাখতে হবে যে বেসিক্যালি মানে 3টে ভাগে সেটাকে ভাগ করা। একটা হচ্ছে টোটাল হিট ক্যাপাসিটি, বা যার বাংলা হচ্ছে সামগ্রিক তাপ ধারকতা। এটা বলতে কি বোঝায় না, amount of heat required to increase the temperature of the given amount of substance by unit Kelvin, 1 Kelvin। তার মানে এটা বোঝাচ্ছে যে যে কোনো একটা সাবস্ট্যান্স রয়েছে তার কত গ্রাম কত মোল আমায় কিছু কনসিডার করতে হবে না, আমার শুধু দেখতে হবে যে ওই সাবস্ট্যান্সটার টেম্পারেচার আমি 1 কেলভিন বাড়াবো, তার জন্য যে অ্যামাউন্টে হিট লাগবে সেটাই হচ্ছে তার সামগ্রিক তাপধারকতা বা টোটাল হিট ক্যাপাসিটি। এটা অফকোর্স ইট ডিপেন্ডস অন দ্য মাস অফ দ্য সিস্টেম, তাহলে এটা এক্সটেন্সিভ প্রপার্টি, এটাও নোট করে রাখবে। এক্সটেন্সিভ প্রপার্টির বাংলাটা হচ্ছে ভর নির্ভর ধর্ম। টোটাল হিট ক্যাপাসিটির পর যেটা আর একটা ভাগ, সেটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি, সেটাকে সিএমডি অনেক সময় বলে। তো এটা কিছুই নয়, এই সেম ডেফিনেশন, একই ডেফিনেশন হবে, শুধু
এখানে ছিল যে amount of heat required to increase the temperature of the given amount of substance, ওটা যে কোনো অ্যামাউন্ট বলাটা থাকতে পারে। যখন মোলার হিট ক্যাপাসিটি ইজ কোয়াইট লাউড অ্যান্ড ক্লিয়ার ফ্রম দ্য টার্ম ইটসেলফ মোলার, যে ওখানে টেম্পারেচারটা বাড়াতে হবে 1 মোল সাবস্ট্যান্সটা। তার মানে জাস্ট এই ডেফিনেশনটাই তোরা কপি পেস্ট করবি, শুধুমাত্র অফ দ্য গিভেন অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্সের জায়গায় লিখবি যে of 1 mole of the substance, 1 মোলের টেম্পারেচারটা বাই ইউনিট কেলভিন ইনক্রিজ করতে হবে, তাহলে কতটা লাগবে। তো তাহলে সেখানে যেহেতু আমরা আগেই এটা বারবারই বলছি মাথায় রাখা, Q equals to C delta T, তার মানে C equals to Q by delta T। এবার যেহেতু এটা মোলার হিট ক্যাপাসিটি Cm, তাহলে যত মোল থাকবে সেই মোল পার মোলে কতটা বাড়ছে, আমি যদি ধরে নিলাম যে এখানে টোটাল m মোল সাবস্ট্যান্স আছে, m মোল পদার্থ রয়েছে, তাহলে মোলার হিট ক্যাপাসিটি হবে Q বাই m ডেল্টা T। এটা হলো। এবার যখনই এখানে মোলার হয়ে গেল, তার মানে পার মোল দিয়ে তো ডিভাইড করতে হচ্ছে, তো উপরটা এক্সটেন্সিভ প্রপার্টি, নিচে আবার মোল আসছে সেটাও এক্সটেন্সিভ প্রপার্টি। তার মানে এটা বেসিক্যালি হয়ে যাচ্ছে দেখ দুটো এক্সটেন্সিভ প্রপার্টি রেশিও, কিউটাও ফাংশন অফ মাস এক্সটেন্সিভ বলে, এমটাও ফাংশন অফ মাস এক্সটেন্সিভ বলে, দুটো ফাংশন অফ মাস ক্যান্সেল আউট হয়ে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস হয়ে যাবে। সেই জন্য টোটাল হিট ক্যাপাসিটি এক্সটেন্সিভ হলেও অবশ্যই খেয়াল রাখতে হবে মোলার হিট ক্যাপাসিটি কিন্তু হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, অর্থাৎ ইন্টেন্সিভ প্রপার্টি। নেক্সট আরেকটা রয়েছে এর ভাগ, সেটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা আপেক্ষিক তাপ ধারকত্ব, সেটাকে CN দিয়ে অনেক সময় বলে। তো এটা কিছুই নয়, ওখানে যেটা ছিল যে 1 মোলের টেম্পারেচারটা 1 কেলভিন বাড়াতে হচ্ছে মোলার হিট ক্যাপাসিটিতে। যখন স্পেসিফিক হিট ক্যাপাসিটি, তখন ডেফিনেশনটা কিছুই নয়, ওটা হবে 1 গ্রাম সাবস্ট্যান্সের টেম্পারেচারটা 1 কেলভিন তোকে বাড়াতে হবে, সেটাই হচ্ছে তার মোলার হিট ক্যাপাসিটি। তো সেই জন্য আমি যদি আমরা এটাকে CM লিখেছি, তো মোলার হিট ক্যাপাসিটি, এটাকে M না লিখে আমার মনে হয় N, কারণ মোলটাকে আমরা নরমালি N দিয়ে ডেসিগনেট করি, মানে Mটা মোল নাম্বার লিখবি না, Nটা মোল নাম্বার লিখবি। আর এইটা আমি ধরে নিচ্ছি যে সাবস্ট্যান্সটা ছিল, এটা আমি ধরে নিচ্ছিলাম সাবস্ট্যান্সটা ছিল N মোল, এই ক্ষেত্রে আমি ধরছি সাবস্ট্যান্সটা ছিল M গ্রাম, মানে এখানে ধরে নিলাম স্মল m গ্রাম সাবস্ট্যান্স আছে, আর এখানে ধরে নিচ্ছিলাম স্মল n মোল সাবস্ট্যান্স আছে। তাহলে ডেফিনেশন হচ্ছে ওই স্পেসিফিক হিট ক্যাপাসিটি, যে 1 গ্রামের টেম্পারেচারটা 1 কেলভিন বাড়াতে যে হিট লাগবে, তাহলে সেটা কি হবে Q বাই ওর 1, মানে m গ্রামের জন্য কতটা লাগছে, তাহলে 1 গ্রামের জন্য বাই করব, এটা হবে। এইটাই হয়ে গেল স্পেসিফিক হিট ক্যাপাসিটি, তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এটাই ওভারঅল হিট ক্যাপাসিটি। এটা জানলেই কেমিস্ট্রির পার্সপেক্টিভে যা কম্পিটিটিভে আসবে থার্মোডাইনামিক্সের হিট ক্যাপাসিটি রিলেটেড, আমার মনে হয়, মানে আমি প্রবলেম এখনো যাইনি, কিন্তু বেসিক থিওরি এইটুকু বুঝে রাখলে এবার তারপর মানে স্ট্যান্ডার্ড প্রবলেম এবং অ্যাপ্রিশিয়েবল অ্যামাউন্টের প্রবলেম করলেই মুভ করে দেওয়া যাবে কম্পিটিটিভের যে কোনো প্রবলেম। আচ্ছা, তো এবার এখান থেকে অনেক ধরনের প্রবলেম হয় হিট ক্যাপাসিটি দিয়ে। আমি একটা প্রবলেম দেখাচ্ছি, এরকম টাইপের প্রবলেম কম্পিটিটিভে আসে, এর মধ্যে জটিলতা একেবারেই নেই, অনেক স্ট্রেট হওয়ার প্রবলেম, কিন্তু বেসিক আইডিয়াটুকু লাগবে। আগে কোয়েশ্চেনটা আমি দেখে নিই কি বলা আছে। ডিউরিং অ্যান এক্সপ্যানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস, দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইজ 100 জুল। মানে একটা গ্যাস রয়েছে যেটা প্রসারিত হচ্ছে, এবং সেই সময় যে গ্যাসটার দ্বারা কৃতকার্য তার ভ্যালুটা বলেছে 100 জুল, and the heat capacity of the process is found to be +2 joule per degree Celsius। এবং ওই যে পদ্ধতিটার মাধ্যমে ওর প্রসারণটা হচ্ছে তার যে তাপ ধারকতা, তার ভ্যালুটা বলছে
+2 জুল পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোকে বার করতে বলেছে ফাইন্ড ডেল্টা ই অর ডেল্টা ইউ অফ দ্য গ্যাস if the final temperature of the gas is 25 degree Celsius higher than its initial temperature. Delta E or delta U, they are synonymous. একই জিনিস কি বোঝায় না চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। প্রসেসের সময় যে গ্যাসটা রয়েছে তার ইন্টারনাল এনার্জি চেঞ্জটা ইউ হ্যাভ টু ক্যালকুলেট, এবং কন্ডিশনটা বলে দেওয়া আছে যে ফাইনাল টেম্পারেচার গ্যাসটা যেটা হচ্ছে সেটা তার ইনিশিয়াল টেম্পারেচারের থেকে 25 ডিগ্রি সেলসিয়াস বেশি। তো এখন যেটা বক্তব্য, প্রথমে এখানে যদিও আমার সেটা এখনো আমি যে ভিডিও, দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও অফ থার্মোডাইনামিক্স আমার, তো সেখানে আমি আলাদা করে ফার্স্ট লটা পড়াইনি থার্মোডাইনামিক্সের এখনো। এখানে আমার বেসিক ফার্স্ট ল একটা জায়গা লাগবে, এবং সেটা মোটামুটি তোরা সবাই জানিস, বেসিক টু পড়া আছে, ধরে নিয়ে আমি এগোচ্ছি না, ফার্স্ট লটা লাগবে। তো তার আগে যেটা লাগবে সেটা হচ্ছে যে ইনিশিয়ালি দেখ তোকে টেম্পারেচারটা কত ছিল বলা নেই, আমি ধরে নিচ্ছি ইনিশিয়াল টেম্পারেচারটা ছিল 3 ডিগ্রি সেলসিয়াস, এটা ইনিশিয়াল টেম্পারেচার ছিল। এবার ফাইনালি বলেছে ওকে যে টেম্পারেচারটা নিয়ে যাওয়া হচ্ছে সেই টেম্পারেচারটা ইনিশিয়াল থেকে 25 ডিগ্রি সেলসিয়াস বেশি। তার মানে এই ফাইনাল টেম্পারেচারটা আমি বলতে পারবো T প্লাস 25 ডিগ্রি সেলসিয়াস, এটা ফাইনালি আসছে। এখন heat capacity of the process is found to be +2 joule per degree Celsius। বলতে কি বোঝাচ্ছে না 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে এখানে কতটা হিট লাগে না +2 জুল হিট অ্যাড করতে হয়। 1 ডিগ্রি সেলসিয়াস +2 জুল পার ডিগ্রি সেলসিয়াস বলতে এটাই বোঝাচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা ইনক্রিমেন্ট করতে 2 জুল হিট অ্যাড করতে হচ্ছে। তোকে এখানে কতটা টেম্পারেচার ইনক্রিমেন্ট করতে হচ্ছে না 25 ডিগ্রি সেলসিয়াস। যদি 1 ডিগ্রি সেলসিয়াস আপ করতে ইউ নিড 2 জুল অফ হিট অর এনার্জি, তাহলে 25 ডিগ্রিকে আপ করতে তো কতটা লাগবে না 50 জুল। তাহলে আমরা কি লিখব যে Q required to increase the temperature of the gas by 25 degree Celsius, সেটা কি হবে না ইকুয়ালস টু কি না C ডেল্টা T, তো Q ইকুয়ালস টু C ডেল্টা T, এখানে C ভ্যালুটা কত হচ্ছে 2, আর ডেল্টা T মানে 25 বাড়ছে, তার মানে এত জুল, তাহলে 50 জুল হলো। আর একটা বেসিক আইইউপিএসসি কনভেনশন থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে যেটা ফিজিক্স এবং কেমিস্ট্রিতে রিভার্স হয়, কেমিস্ট্রির ক্ষেত্রে আইইউপিএসসি কনভেনশনটা হয় ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, অর যেটাকে বলা হয় এক্সপ্যানশন ওয়ার্ক, সেটাকে অলওয়েজ নেগেটিভ ধরা হয়। আর ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, সিস্টেমের উপর যে কৃতকার্য যেটাকে বলা হয় অর কন্ট্রাকশন ওয়ার্ক, সেটা অলওয়েজ বাই কনভেনশন পজিটিভ। এটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা আইইউপিএসসি কনভেনশন, বেসিক মানে থার্মোডাইনামিক্সের আইইউপিএসসি কনভেনশন। এখন এখানে কোয়েশ্চেনে বলে দেওয়া আছে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, মানে বাই দ্য সিস্টেম, তার মানে ওয়ার্ক ডান এখানে কত হবে 100 জুল হবে বটে, কিন্তু ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, সিস্টেম দ্বারা যদি কৃতকার্য হয় তাহলে সেটা মাইনাস, তাহলে ডাব্লিউ ভ্যালুটা হলো -100 জুল। এবার আর কিছুই নেই, আমি জাস্ট ইউজ করব ফ্লট থেকে মুভ করব। ফ্লট মিন্স ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেটা কি বোঝাচ্ছে মানে the mathematical expressionটা delta U equals to Q plus W, right? We have to calculate delta U or delta E, একই ব্যাপার, delta U हो जा delta E हो যায়। তো Q এর ভ্যালুটা আমরা এইমাত্র পেলাম কত 50, W ভ্যালুটা -100, তাহলে आंसर কত হবে -52, that will be the answer।